আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো কিভাবে ইংরেজির বেসিক তৈরি করতে হয় সেটা নিয়ে। সবাই শুধু কি বলে? সবাই বলে যে বেসিক উন্নত করো, তাই না? ইংরেজি গ্রামারের বেসিক উন্নত করো। কিন্তু বেসিক জিনিসটা কি? কোনটা কোনটা বেসিক? এগুলো নিয়ে কেউ কথা বলে না। আমি আজকে প্রথমত কথা বলবো যে ইংরেজির বেসিক কোনগুলো, তারপরে কথা বলবো হচ্ছে কোন কোন বই পড়লে এই বেসিকগুলো উন্নত করা যাবে। প্রথমত বেসিক বিষয়ে বিস্তারিতভাবে বলি। আচ্ছা, ইংরেজির প্রথম যেটা বেসিক সেটা হচ্ছে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট সেটা নির্ণয় করতে পারা। মানে কোনো একটা বড় বাক্য দিয়ে দিলেও ওই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, অথবা কোনো একটা বাক্যে কমপ্লিমেন্ট কোনটা, এটা আপনাকে নির্ণয় করতে পারতে হবে। এটা অবশ্যই নির্ণয় করতে পারতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের কি ভয়েসের ক্ষেত্রেও কাজে লাগে, টেন্সের ক্ষেত্রেও কাজে লাগে, বিভিন্ন ক্ষেত্রে, এমনকি ট্রান্সলেশন করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই কাজে লাগে। যেমন কোনো কোনো ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট এগুলো একটা ওয়ার্ডের হয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে একাধিক ওয়ার্ডের হয়, দুইটা ওয়ার্ডের হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ফ্রেজ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে থাকে, আবার কখনো কখনো ক্লজও সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে থাকতে পারে। তো এই যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো আপনাকে নির্ণয় করতে পারতে হবে, এটা প্রথম বেসিক। আচ্ছা, এরপর হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব হচ্ছে কি? ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং আইএনজি ফর্ম, এগুলো আপনাদেরকে পারতে হবে। মানে এগুলো আমরা কি করি? এগুলো আমরা বেশিরভাগ বানান ভুল করি, 6-7 থেকে পড়ি, তারপর এখনো বানান ভুল হয়। যাতে কোনো রকম বানান ভুল ছাড়া একেবারে ঠোঁটস্থ মুখস্থ থাকে সেটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোন ক্ষেত্রে ডি যুক্ত হবে, কোন ক্ষেত্রে ইডি যুক্ত হবে, বা কোন ক্ষেত্রে ভিতরের ভাওয়েল পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম নির্ণয় করতে হবে। এগুলো আমাদের একেবারে ভালোভাবে জানতে হবে, এবং অর্থ সহ প্রত্যেকটা ভার্বের অর্থ এবং ফর্মগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আসতেছে টেন্স। টেন্স সম্পর্কে আমাদের জানতেই হবে, কারণ টেন্স হচ্ছে ট্রান্সলেশনে কাজে লাগে, ভয়েসের ক্ষেত্রে কাজে লাগে, ন্যারেশনে কাজে লাগে, সকল ক্ষেত্রেই টেন্স কাজে লাগে, ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগে। টেন্স আমাদেরকে একেবারে ভালোভাবে জানতে হবে। প্রথমত টেন্সের সংজ্ঞাটা জানবেন, যে কোন টেন্স কখন হয়, যে বর্তমানে চলমান কাজে বোঝালে কোন টেন্স হয়, বা ইতিমধ্যে ঘটে গেছে এরকম বোঝালে কোন টেন্স হয়, এগুলো ভালোভাবে জানবেন। এটা হচ্ছে সংজ্ঞা। তারপরে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবেন, এবং প্রত্যেকটা টেন্সেরই আবার 4টা করে স্ট্রাকচার থাকে। মানে ধরেন যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, নেগেটিভের স্ট্রাকচার, ইন্টারোগেটিভের স্ট্রাকচার, তারপর হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এই 4 রকমের স্ট্রাকচারই জানতে হবে। শুধু জানলেই চলবে না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে 5-6টা করে বাক্য তৈরি প্র্যাকটিস করবেন নিজে নিজে। নিজে নিজে যখন বাক্য তৈরি প্র্যাকটিস করবেন টেন্সের স্ট্রাকচার দিয়ে, তখন টেন্সগুলো আপনার আয়ত্তে চলে আসবে। আর বাক্য তৈরি প্র্যাকটিস করার সাথে সাথে আপনাদেরকে জানতে হবে যে কোন টেন্সের ক্ষেত্রে বাংলা অনুবাদটা কি হয়। বাংলা ক্রিয়া শেষে যদি সি, স, সে এসব থাকে সেক্ষেত্রে কোন টেন্স হয়, বা বাংলা ক্রিয়া শেষে যদি ই, অ, এ এইসব থাকে সেক্ষেত্রে কোন টেন্স হয়, এই এগুলোও আমাদেরকে জানতে হবে। বা বাংলা ক্রিয়া শেষে ব, বা বে, বেন এগুলো থাকলে কোন টেন্স হয়, এগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। কারণ এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেছেন, কোন একটা বাক্য লিখবেন, লেখার সময় আপনি বললেন যে সরকার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। করেছে, এই সে, করেছে থাকলে আপনি কোন টেন্স দিবেন এটা জানতে পারবেন যদি জানেন যে বাংলা ক্রিয়া শেষে কি থাকে। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের অনুবাদ যদি আপনি জানেন তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবেন। তাহলে প্রত্যেকটা টেন্সের বাংলা ক্রিয়া শেষে কি থাকে সেটা মুখস্থ করবেন। প্রত্যেকটা টেন্সের 4টা করে স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার মুখস্থ করবেন, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। প্রথমে বাংলাটা লিখবেন, তারপর ইংরেজিটা লিখবেন, এভাবে লিখে লিখে বারবার লিখে লিখে বাক্য তৈরি করবেন। তাইলে এই টেন্সটাই হচ্ছে আমাদের কি, আমাদের একেবারে মূল বেসিক, আমাদের গ্রামারের মূল বেসিক। তাইলে এই মূল বেসিকে যদি ভালো করতে পারেন তাইলে আস্তে আস্তে অন্যগুলোতে এমনিতেই ভালো করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রকারভেদ জানতে হবে। নাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ, এগুলো প্রকারভেদ জানবেন। প্রকারভেদ জানার পর এগুলোর উদাহরণ মুখস্থ করবেন। যে ধরেন যদি বলি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ কি কি,
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এভরিওয়ান, এইদার, নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। উদাহরণ জানবেন এবং প্রত্যেকটা উদাহরণ অর্থ মুখস্থ করবেন। ইজ অর্থ কি, এভরি অর্থ কি, এইদার অর্থ কি, নেইদার অর্থ কি, এবং সেগুলো দিয়ে হচ্ছে বাক্য তৈরি করবেন। সেগুলো দিয়ে যদি বাক্য তৈরি করেন তাহলে পার্টস অফ স্পিচ আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে কি বললাম হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কি করবেন, প্রকারভেদ ভালোভাবে জানবেন। নাউনের প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ, অ্যাডভার্বের প্রকারভেদ, এগুলো ভালোভাবে জানবেন এবং বইগুলোতে দেখবেন যে প্রকারভেদগুলোর উদাহরণ দেওয়া আছে। যেমন যদি অ্যাডভার্বের ক্ষেত্রে বলি এভরিহোয়ার একটা অ্যাডভার্ব, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর যদি বলি যে ফ্রিকুয়েন্টলি, এটা একটা অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি, অথবা ওয়ান্স টোয়াইস, এগুলো অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি। এগুলো পড়বেন এবং এগুলোর বাংলা অর্থ সহ পড়বেন যে কোনটার বাংলা অর্থ কি, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি না করলে কিন্তু কোনোটাই আপনার আয়ত্তে আসবে না। যেটাই পড়বেন সেটা দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করবেন, ভুল হয় হোক দেখার বিষয় না। যত বেশি নিজে নিজে বাক্য তৈরি করবেন তত দ্রুত আপনার আয়ত্তে চলে আসবে বিষয়টা। আচ্ছা, এরপর আছে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন থেকে ভার্ব গঠন, অ্যাডজেক্টিভ গঠন, অ্যাডভার্ব গঠন, এগুলার কিছু কিছু রুল আছে, সেই রুলগুলো পড়বেন। যে ভার্বের শেষে সম যুক্ত করলে বা এসআইওএন যুক্ত করলে অথবা সি যুক্ত করলে নাউন গঠন করা যায়, এরকম কিছু কিছু রুল আছে। এই রুলগুলো প্রথমত পড়বেন, তবে রুল দিয়ে সবগুলো মিলে না, তো বাকিগুলো কি করবেন, মুখস্থ করবেন। তাইলে যেমন যদি বলি যে ডিফেমেশন হচ্ছে কি, ডিফেমেশন হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে ডিফেম। এগুলার কোনটার অর্থ কি, ডিফেমেশন অর্থ কি, ডিফেমেশন অর্থ হচ্ছে কি মানহানি, এটা নাউন। আর ডিফেম অর্থ কি মানহানি করা, এটা ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এরকম প্রত্যেকটার আপনার হচ্ছে ফরমেশন জানতে হবে, ট্রান্সফরমেশন জানতে হবে, এবং হচ্ছে সেগুলোর অর্থ কি, অর্থ সহ পড়বেন। ইংরেজি যে কোনো কিছু পড়বেন মানেই সেটা আপনাকে অর্থ সহ পড়তে হবে, এবং পারলে এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। ডিফেমেশন দিয়ে একটা বাক্য তৈরি করলেন, বা ডিফেম দিয়ে একটা বাক্য তৈরি করলেন। তারপর যেমন যদি বলি যে বিউটি হচ্ছে কি একটা নাউন, বিউটি দিয়ে বাক্য তৈরি করলেন। তারপরে বিউটিফাই, সুন্দর করা, এটা হচ্ছে ভার্ব, এটা দিয়েও বাক্য তৈরি করবেন। বিউটিফুল, অ্যাডজেক্টিভ, সুন্দর, এটা দিয়েও বাক্য তৈরি করবেন। বিউটিফুলি, সুন্দরভাবে, এটা দিয়েও বাক্য তৈরি করবেন। তাহলে দেখবেন যে ভার্বের ক্ষেত্রে কোনো কিছু করা অর্থ দেয় বা কোনো কাজ করা টাইপের অর্থ দেয়, অ্যাডভার্বের ক্ষেত্রে কোনো ভাবে অর্থ দেয় বা কোনো রকমে অর্থ দেয়, এরকম অর্থ দেয়। অর্থ সহ পড়বেন, এটা অবশ্যই অর্থ সহ পড়তে হবে। ট্রান্সফরমেশন পার্টস অফ স্পিচ অর্থ সহ পড়বেন, এবং পারলে এটা দিয়ে বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করলে হচ্ছে বিষয়টা আপনার সহজে আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এরপর ভয়েস হচ্ছে টেন্স অনুযায়ী এবং মডাল ভার্ব অনুযায়ী কি করবেন আপনি, ভয়েস চেঞ্জ আপনাকে অবশ্যই পারতে হবে টেন্স অনুযায়ী এবং মডাল ভার্ব অনুযায়ী। এটা আর কি বেসিক, এর বাইরেও ভয়েস চেঞ্জ আছে, কিন্তু টেন্স অনুযায়ী এবং মডাল ভার্ব অনুযায়ী আপনাকে অবশ্যই পারতে হবে, কারণ এটা হচ্ছে বেসিক। আচ্ছা, আর ভয়েস চেঞ্জ কোন ক্ষেত্রে কাজে লাগে, আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কখনো কখনো এমন বাক্য দেখি যে বাক্যে হচ্ছে কোনো সাবজেক্ট থাকে না, মানে হচ্ছে যে কাজ করে সে এমন টাইপের কোনো সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস অনুযায়ী কি করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। এই জন্যই আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ বিশেষ করে টেন্স অনুযায়ী এবং মডাল ভার্ব অনুযায়ী ভয়েস চেঞ্জ পড়বো। এটা একটা বেসিক বিষয়, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনে কাজে লাগবে। এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা ক্লাস 6-7 থেকে পড়ি, তো এটা আপনাদের বেশিরভাগেরই জানা আছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ সহ পড়বেন। যেমন আমরা ছোটবেলায় পড়ছি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এটা নেগেটিভ পড়ছি এরকম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন আপনাকে যেটা পারতে হবে সেটা হচ্ছে এগুলোর অর্থ কি সেটা পারতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মানেই যে তার সন্তানকে ভালোবাসে না। এরকম আপনি যদি প্রত্যেকটা সেন্টেন্সেরই অর্থ পারেন তাহলে এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এবং ট্রান্সলেশনে কাজে লাগবে। ঠিক আছে, এগুলো দিয়েই কিন্তু ট্রান্সলেশন আসে। আচ্ছা, এরপর আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ হচ্ছে কোনো একটা বাক্য তৈরি করতে হলে অবশ্যই বাক্যের মধ্যে অবশ্যই একটা ভার্ব দিতে হবে, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। আপনি যদি একটা ওয়ার্ড দ্বারাও কোনো বাক্য গঠন করেন সেটা অবশ্যই ভার্ব হতে হবে।
তাহলে ভার্বের সঠিক ফর্ম সম্পর্কে জানতে হবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টটা কেমন হলে ভার্বটা কেমন হবে সেটা সম্পর্কেও আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এটা প্রত্যেকটা সেন্টেন্সেই কাজে লাগে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিপোজিশন এবং কনজাংশন। প্রিপোজিশন এবং কনজাংশনের অর্থ এবং ব্যবহার জানতে হবে। কেন? কারণ এটা হচ্ছে আপনার সকল ক্ষেত্রেই কাজে লাগে। এটা হচ্ছে এমসিকিউতে তো আসেই, এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং এ বিশেষ করে বেশি কাজে লাগে। ফ্রি হ্যান্ড রাইটিং এ কাজে লাগে, এছাড়াও ট্রান্সলেশনেও কাজে লাগে। যেমন আপনি ধরেন যে কোনো একটা বাক্য তৈরি করবেন যে রুমের মধ্যে একটি বই আছে, কিন্তু আপনি মধ্যে অর্থে কোন প্রিপোজিশন দিতে হয় সেটা আপনি জানেন না, তাহলে কি হবে? হবে না। তো আপনাকে কোন প্রিপোজিশন কোন অর্থে ব্যবহার করা হয় এবং কোন সময় ব্যবহার করা হয়, এছাড়া কোন কনজাংশন কি অর্থে কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়, এটা আপনাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে। এগুলো জানলেই তাহলে আপনারা ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবেন। এখন কথা বলবো এগুলোর জন্য আপনারা কোন কোন বই পড়বেন। প্রথমত বলি, যদি হচ্ছে আপনার বেসিক একেবারে দুর্বল হয়, তাহলে হচ্ছে এই যে এস এম জাকির হোসেনের এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটা পড়বেন। এই বইয়ে হচ্ছে গ্রামারের প্রত্যেকটা জিনিস হচ্ছে বাংলা অর্থ সহ দেওয়া আছে। প্রত্যেকটা বাক্যের বাংলা অর্থ সহ দেওয়া আছে এবং বাংলা দিয়ে বুঝায় দেওয়া আছে। যেমন আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্সের ওখানে যদি যাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা টেন্সেরই দেখবেন যে অর্থ সহ দেওয়া আছে এবং আমি যে বললাম যে কয়েকটা করে ফরমেশন, 4টা করে ফরমেশন, সেগুলো এখানে দেওয়া আছে। এই যে টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দেখেন অ্যাফার্মেটিভের ফরমেশন, তারপর নেগেটিভের ফরমেশন, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ক্ষেত্রেও এই যে অ্যাফার্মেটিভের ফরমেশন, নেগেটিভের ফরমেশন, ইন্টারোগেটিভের ফরমেশন বা নেগেটিভ ইন্টারোগেটিভ ফরমেশন, এগুলো সবই দেওয়া আছে। তো আপনি এখানে বাংলা অর্থ সহ দেখে পড়বেন। মানে আমি যা বললাম ওখানে যে টেন্সের ক্ষেত্রে এগুলো পড়া লাগবে, এগুলো সবই দেওয়া আছে এবং প্রত্যেকটা বাক্যেরই বাংলা অর্থ দেওয়া আছে। তো কারো যদি অবস্থা এরকম হয় যে ইংরেজিতে খুবই দুর্বল, বাক্যের বাংলা অর্থ পারি না, সেক্ষেত্রে এই বইটা প্রথমত আপনারা পড়বেন। যদি ইংরেজির বেসিক খুবই দুর্বল হয় তাহলে এই বইটা পড়া অবশ্যই মাস্ট। মানে এই বইটা পড়া মাস্ট, অবশ্যই মাস্ট না, এই বইটা পড়া মাস্ট আর কি। এই বইটা অবশ্যই পড়বেন। এই বইটা পড়লে ইংরেজির বেসিক আপনার যে দুর্বলতা আছে বেসিকে, সেটা হচ্ছে কেটে যাবে, কারণ এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে। প্রথমত এই বইটা পড়বেন। আচ্ছা, এরপর যদি আপনার অবস্থা খুবই খারাপ হয় তাহলে এই বইটাও পড়বেন। এই যে ইংলিশ টিউটর বইটা, এই বইটাতেও হচ্ছে বাংলা অর্থ সহ দেওয়া থাকে এবং এটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশনের জন্য। এখানে হচ্ছে এমসিকিউ দেওয়া থাকে এবং সেগুলো মোটামুটি ব্যাখ্যা করা আছে। তো এই বইটা পড়ার ক্ষেত্রে যেমন আমি যে শুরুতেই বললাম যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো বেসিক বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই যে সাবজেক্ট, প্রেডিকেট, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে সাবজেক্ট সেন্টেন্সে কোথায় বসে বা সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত, তারপরে এই যে অবজেক্ট সম্পর্কে বিস্তারিত, এগুলো বাংলা অর্থ সহ ব্যাখ্যা করা আছে এবং এটাতে এমসিকিউ গুলার ক্ষেত্রেও বাংলা অর্থ সহ দেওয়া আছে। মানে এই বইতে চেষ্টা করা হয়েছে যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় আর কি সেটা করার। এই বইটা পড়তে পারেন। যদি বেসিক খারাপ হয় তাহলে এই বইটা পড়বেন, আর যদি বেসিক খারাপ না হয়, বেসিক যদি ভালো হয় তাহলে এই বইটা পড়ার কোনো দরকার নাই। বেসিক যদি খারাপ না হয়, তাহলে বেসিক যদি ভালো হয় সেক্ষেত্রে কোন বই পড়বেন? সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ভালো বই হচ্ছে মাস্টার বইটা। বেসিক ভালো হলে এই বইটা পড়বেন। এই বইটা পড়ার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে এই বইয়ে মানে প্রচুর রুল দেওয়া আছে, প্রচুর ভালো ভালো জিনিস দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ভালো ভালো জিনিস সব দরকার হয় না। মানে এমন জিনিসও দেওয়া আছে যেটা হচ্ছে 15-20 বছরে একবার আসে পরীক্ষায়। সেটা নিয়ে মাথা ঘামানো বা সেটা মুখস্থ করার দরকার আছে? সেটা আমি নিজেও পড়ি না। এই বিষয়গুলো যেগুলো 15-20 বছরে একবার আসে সেগুলো আমি নিজেও পড়ি না বা ওগুলো পড়ার কোনো দরকার নাই। তো ওই ধরনের জিনিসগুলো মাস্টার বই পড়ার ক্ষেত্রে যেই রুলের ক্ষেত্রে দেখবেন যে বিগত সালের কোশ্চেন কম দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে পড়বেন। ঠিক আছে?
এটাই হচ্ছে মাস্টার বই পড়ার নিয়ম। আর মাস্টার বই পড়ার ক্ষেত্রে যতটা পারেন সহজ করে পড়তে, মানে এই বইয়ে প্রচুর রুল দেওয়া আছে, এত রুল কিন্তু আমাদের মনে থাকে না। যদি সহজ করতে পারেন তাহলে সহজ করে মাস্টার বইটা পড়বেন, এবং মাস্টার বই মূলত পড়বেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। যদি রুল অন্য জায়গা থেকে পড়েন সমস্যা নাই, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন এই বই থেকে। আচ্ছা, আর যদি বেসিক খুবই দুর্বল হয় তাহলে এই মাস্টার বইটা তখন পড়বেন না। বেসিক যদি খুবই দুর্বল হয় তাহলে মাস্টার বই পড়ার দরকার নাই, বা মাস্টার বই থেকে তখন আপনি রুলটা পড়বেন না, শুধু এমসিকিউটা প্র্যাকটিস করবেন আর কি। আচ্ছা, এছাড়া ভোকাবুলারির বেসিক তৈরি করার জন্য আনলকিং ভোকাবুলারি বইটা পড়বেন। এই বইটা সম্পর্কে আপনাদেরকে অনেকবার বলেছি। এই বই হচ্ছে আমরা বেসিক থেকে দিয়েছি আর কি, মানে সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি রুট ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ কোন রুট থেকে ওয়ার্ডগুলো তৈরি হয়। রুট ওয়ার্ডটা, একটা রুট ওয়ার্ড পড়লে কয়েকটা করে শব্দার্থ এমনিতেই জানা হয়ে যায়। তারপর ফ্রেজিডিয়াম দেওয়া আছে অরিজিন অনুযায়ী, মানে প্রত্যেকটা ফ্রেজিডিয়াম কিভাবে এসেছে আর কি, মানে বাংলায় তার ব্যাকগ্রাউন্ডটা ব্যাখ্যা করে দেওয়া আছে। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে বান্ডেলিং মেথডে, অর্থাৎ অর্থের বান্ডেল করে দেওয়া আছে, মানে একই অর্থের প্রিপোজিশন, একই অর্থের ওয়ার্ডগুলোর পরে একই প্রিপোজিশন বসে, এই অনুযায়ী দেওয়া আছে। তারপরে স্পেলিংগুলো সিলেবল ব্রেকডাউন করে দেওয়া আছে, সিলেবল ভেঙে ভেঙে দেওয়া আছে যাতে সহজে মনে রাখা যায়। তারপর সাবস্টিটিউশন, এটাও রুট ওয়ার্ডের মাধ্যমে দেওয়া আছে যাতে একটা রুট পড়লেই কয়েকটা করে শব্দ মনে থাকে। আর অ্যানালজি এখানে দেওয়া আছে রিলেশনশিপ আইডেন্টিফিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে প্রথমে বক্সের মধ্যে রিলেশনশিপ আইডেন্টিফিকেশন করা আছে, তারপর বিগত সালের এমসিকিউ দেওয়া আছে। এখানে মোট 3000 প্লাস বিগত সালের এমসিকিউ দেওয়া আছে। এগুলো পড়লে সকল পরীক্ষায় বিসিএস, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে বিজেএস বা অ্যাডমিশনের পরীক্ষাগুলো, সকল পরীক্ষা এটা থেকে কমন আসে। এটা বললে আপনার বেসিকটা দাঁড়ায় যাবে আর কি ভোকাবুলারির। আচ্ছা, এখন আরেকটু শেষ কথা বলে নেই, আরেকটু কথা বলে নেই। আপনি এই যে এগুলো যে বললাম, এগুলো যে শিখলেন, এগুলো শেখার পরে আপনার কাজ হবে নিজে নিজে বাক্য তৈরি করা। আপনার কাজ হবে নিজে নিজে বাক্য তৈরি করা, মানে একটা বাক্য দেখে যেন আপনি আরেকটা বাক্য তৈরি করতে পারেন। এটা যখন আপনি করতে পারবেন তখন বুঝবেন যে আপনার বেসিক তৈরি হয়ে গেছে। এবং এই কাজটা প্রত্যেকটা টপিক যখন পড়বেন, তখন আপনি, বিশেষ করে যখন আপনি চাকরির পরীক্ষার জন্য পড়বেন, প্রত্যেকটা টপিক যখন পড়বেন তখন নিজে নিজে ওই টপিকের রুলগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। চাকরি বা অ্যাডমিশনের জন্য যখন পড়বেন ওই টপিকের রুলগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। যেমন যদি বলি হোয়াট ইউ টোল্ড ইজ নট ট্রু, এটা একটা বাক্য। হোয়াট ইউ টোল্ড ইজ নট ট্রু, প্রথমে হোয়াট একটা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে একটা ভার্ব দেওয়া আছে, তারপর আরেকটা ভার্ব, তারপর হচ্ছে অন্যান্য অংশ। আচ্ছা, এটা দেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে একই রকম স্ট্রাকচারে আরেকটা বাক্য তৈরি করবেন। যেমন আপনি কি বলতে পারেন, বলতে পারেন যে হোয়াট ইউ ডিড ইজ নট ফেয়ার। তাহলে আগেরটা কি ছিল, তুমি যা বললে তা সত্য নয়। এটা হচ্ছে হোয়াট ইউ ডিড, তুমি যা করলে তা ন্যায়সঙ্গত নয় বা ভালো নয়। ঠিক আছে, এরকম একটা বাক্য দেখে যেন আপনি আরেকটা বাক্য তৈরি করতে পারেন। এই যে এটাও ডাব্লিউএস ওয়ার্ড, এটাও ডাব্লিউএস ওয়ার্ড, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাও ভার্ব, এটাও ভার্ব। এই যে পরে আরেকটা ভার্ব, সিঙ্গুলার ভার্ব, তারপরে নট, এটা নট না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারবেন, ইজ ইনজাস্টিস, অন্য কিছু দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি একটা বাক্য দেখে একই রকম আরেকটা বাক্য তৈরি করবেন। এটা যখন আপনি পারবেন তখন বুঝবেন যে আপনার বেসিকটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।